স্যার, উই হ্যাভ কিল্ড প্রেসিডেন্ট শেখ মুজিব। আমাদের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশনে যাবেন না, গেলে গৃহযুদ্ধ শুরু হবে। এভাবেই কর্নেল সাফায়াতকে বলেছিলেন মেজর রশিদ। বর্তমান বাংলাদেশ সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা হাফিজউদ্দিন আহমেদ বীর প্রতীক তার একটি লেখায় তুলে ধরেছেন ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিব হত্যার পর সেদিন সেনানিবাসে কি ঘটেছিল তার একটি ঘটনা প্রবাহ। হাফিজউদ্দিন আহমেদ লেখেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন, সকাল ৫:৩০ বাজে। দরজার কলবেলের একটানা শব্দে ঘুম ভেঙে গেল। ড্রয়িং রুমের দরজা খুলে দেখি দ্বিতীয় ফিল্ডের সিও মেজর রশিদ এবং সেনা সদরের একজন স্টাফ অফিসার মেজর আমিন আহমেদ চৌধুরী দাঁড়িয়ে আছেন। আমিন সিভিল ড্রেসে, কিছুটা উদ্ভ্রান্ত ও বিমর্ষ। শান্ত নিরুত্তাপ গলায় রশিদ বললেন, উই হ্যাভ ডান ইট, শেখ মুজিব হ্যাজ বিন কিল্ড। সদ্য ঘুম থেকে উঠে এ ধরনের ভয়াবহ সংবাদ শুনে বিস্ময়ে বিমূঢ় দৃষ্টিতে আমিনের দিকে তাকালাম। এরা দুজন বন্ধু, পিএমের কোর্সমেট এবং আমার সিনিয়র। আমিন নিশ্চুপ রইলেন। বাইরে তাকিয়ে দেখি এক গাড়ি ভর্তি আর্টিলারি সৈনিক রশিদের সঙ্গেই আমার বাসার গেট খুলে প্রবেশ করেছে। ড্রয়িং রুমের বাইরেই তারা সতর্ক অবস্থানে রয়েছে। রশিদ আদেশের সুরে বললেন, আমি কমান্ডারের কাছে যাচ্ছি, তোমাকেও আমার সঙ্গে যেতে হবে। ইতিমধ্যে রাইফেলধারী দুজন সৈনিক আক্রমণাত্মক ভঙ্গিতে আমার ড্রয়িং রুমে ঢোকে। রশিদের নির্দেশ পেলেই তারা আমাকে গুলি করবে কিংবা বন্দি করবে এমনটি মনে হলো। রশিদের কথা শুনে আমি হতভম্ব। বলে কি, প্রেসিডেন্টকে হত্যা করে এমনভাবে বলছে যেন কিছুই হয়নি। আমি একটু সময় নিয়ে ধাতস্থ হওয়ার জন্য বললাম, ঠিক আছে, আমি ইউনিফর্ম পরে আসছি। দ্রুত ইউনিফর্ম পরে নিলাম। ভাবলাম এ ধরনের পরিস্থিতিতে আমার প্রথম কাজ ব্রিগেড কমান্ডারকে ঘটনা সম্পর্কে জানানো, সুতরাং তার কাছেই যাব। রশিদের প্রস্তাবে রাজি না হলে এরা যে কোনো অঘটন ঘটাতে পারে। আমি একেবারেই নিরস্ত্র, বাসায় কোনো গার্ডও নেই, স্ত্রী ঘুমিয়ে আছে, তাকেও জানালাম না। আমার বাসা সেনানিবাসের মেইন রোডের পাশেই। রাস্তার উল্টো দিকেই ডেপুটি চিফ জেনারেল জিয়ার বাসা। জিয়ার বাসার পেছনের রাস্তার ওপারেই ৫০ গজ দূরে কমান্ডার কর্নেল সাফায়াতের বাসা। রশিদের কথা মতো বাসা থেকে বেরিয়ে আমি ও আমিন আহমেদ তার জিপে উঠলাম। গাড়ি ভর্তি সৈনিকেরাও আমাদের ফলো করে। মিনিট দুয়েকের মধ্যেই ব্রিগেড কমান্ডারের বাসায় পৌঁছে গেলাম। রাস্তায় কোনো জনপ্রাণী নেই, সবাই তখনও সুখনিদ্রায় বিভোর। কমান্ডারের বাসায়ও দ্বিতীয় ফিল্ডের সৈনিকেরা গার্ড ডিউটি করছে। আমি কলবেল বাজাতেই ব্যাটম্যান দরজা খুলে দিল। আমরা ড্রয়িং রুমে সোফায় বসলাম। মিনিট দুয়েকের মধ্যে লুঙ্গি শর্ট পরে কর্নেল সাফায়াত ড্রয়িং রুমে এসে বললেন, কি ব্যাপার? স্যার, উই হ্যাভ কিল্ড প্রেসিডেন্ট শেখ মুজিব। আমাদের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশনে যাবেন না, গেলে গৃহযুদ্ধ শুরু হবে। বলেই কোনো উত্তরের অপেক্ষা না করে রশিদ ঘর থেকে বেরিয়ে গেলেন। সাফায়াত হতভম্ব হয়ে আমাকে ও আমিনকে জিজ্ঞেস করলেন, রশিদ এসব কি বলছে? এমন সময় তার বেডরুমে রেড ফোন বেজে ওঠে। তিনি ফোন ধরতে গেলেন। মিনিট দুয়েক পর ফিরে এসে আমাকে বললেন, চিফ ফোন করেছেন, তিনি জানতে চাচ্ছেন কিছুক্ষণ আগে ৩২ নম্বরে প্রেসিডেন্টের বাড়িতে কারা হামলা করেছে। প্রেসিডেন্ট তাকে ফোর্স পাঠিয়ে উদ্ধার করতে বলেছেন। আমি কমান্ডারকে জিজ্ঞেস করলাম, চিফ কোনো নির্দেশ দিয়েছেন? না, উনি শুধু কাঁদছেন আর বলছেন প্রেসিডেন্ট তাকে বিশ্বাস করলেন না। সাফায়াত বললেন, স্যার ইউনিফর্ম পরে আসুন, তাড়াতাড়ি অফিসে যাওয়া দরকার। ওকে, বললেন সাফায়াত। কয়েক মিনিট পরেই আমি ও কমান্ডার বাসা থেকে বেরিয়ে এলাম। আমিন গেলেন তার অফিসার্স মেসে। এত ভোরে কারো গাড়ি আসেনি, তাই পায়ে হেঁটে ব্রিগেড হেডকোয়ার্টারের উদ্দেশ্যে যাত্রা করলাম। রাস্তার মোড়েই জেনারেল জিয়ার শহীদ মইনুল রোডের বাসার পূর্ব পাশের দেয়াল। সাফায়াত বলে উঠলেন, চলো জেনারেল জিয়ার বাসায় যাই, ঘটনাটি তাকে জানাই। আমরা দুজন দ্রুত হেঁটে জিয়ার বাসায় গেলাম। সেখানে প্রথম ইস্ট বেঙ্গলের সৈনিকেরা গার্ড ডিউটি করছে, সবাই আমার পরিচিত। তারা গেট খুলে দিলে আমরা দুজন দ্রুত হেঁটে বাসার ভেতরে ঢুকে কলবেল টিপলাম। জিয়া নিজেই দরজা খুলে দিলেন। তার পরনে সাদা পায়জামা ও সাদা হাফাতা গেঞ্জি। শেভ করছিলেন, মুখে সাদা শেভিং ক্রিম, কাঁধে তোয়ালে। আমাদের দেখে বললেন, হোয়াট হ্যাপেন্ড? স্যার, প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড, সাফায়াত বললেন। একটু আগে মেজর রশিদ এসে আমাকে জানিয়ে গেল। So what? President has been killed. Vice President is there. You will uphold the Constitution. Go and get your troops ready. জিয়ার মন্তব্য। আমরা গেট দিয়ে বেরিয়ে আসার সময় জিয়াকে নেওয়ার জন্য একটি জিপ বাসায় ঢুকছিল। আমরা ড্রাইভারকে বললাম আমাদের অফিসে পৌঁছে দেওয়ার জন্য। ড্রাইভার রাজি হয়ে গাড়ি ঘোরালো। জিপে উঠে আমি কমান্ডারকে পরামর্শ দিলাম, অরক্ষিত ব্রিগেড হেডকোয়ার্টারে না গিয়ে প্রথমে ইস্ট বেঙ্গলের সৈনিকদের সঙ্গে থাকাই আমাদের জন্য শ্রেয়। আমার বিবেচনায় এই ইউনিট আমাদের জন্য সবচেয়ে নিরাপদ স্থান। কমান্ডার রাজি হলেন। আমরা ব্রিগেড হেডকোয়ার্টারের ২০০ গজ দূরে প্রথম ইস্ট বেঙ্গলের অফিস এলাকায় ঢুকে জিয়ার গাড়িটি ছেড়ে দিই। আসার পথে প্রধান সড়কে দেখা হলো আমার স্ত্রীর বড় ভাই মেজর ইকবালের সঙ্গে। তিনি ব্যক্তিগত ভক্সওয়াগন গাড়ি চালিয়ে আমার বাসার দিকে আসছিলেন। তিনিও আমাদের সঙ্গী হলেন। ইকবাল প্রথম ইস্ট বেঙ্গলের চার্লি কোম্পানির কমান্ডার।
প্রথম ইস্ট বেঙ্গলে যাওয়ার জন্য মেইন রোড থেকে বাঁদিকে মোড় নিয়ে এয়ারফোর্স হ্যাঙ্গারের সামনে আসতেই দেখতে পেলাম একটি ট্যাঙ্ক দাঁড়িয়ে রয়েছে। ট্যাঙ্কের টারেটে বসে আছেন মেজর ফারুক রহমান, প্রথম বেঙ্গল ল্যান্সার্সের উপ-অধিনায়ক। পরনে কালো ইউনিফর্ম, মাথায় কালো হেডগিয়ার। ট্যাঙ্কের মেইন গানের মুখ প্রধান সড়কের দিকে। ৪৬তম ব্রিগেডের ঢাকায় অবস্থিত ৩টি পদাতিক ব্যাটালিয়নের ২টি, প্রথম ইস্ট বেঙ্গল ও চতুর্থ ইস্ট বেঙ্গল পাশাপাশি রয়েছে। এদের বিভক্ত করেছে একটি ২০ ফুট প্রশস্ত পাকা সড়ক। প্রথম ইস্ট বেঙ্গলে প্রবেশ করার সময় লক্ষ্য করলাম এ সড়কের ওপরও একটি ট্যাঙ্ক অবস্থান নিয়েছে। আমরা ২টি ব্যাটালিয়নের মাঝামাঝি ট্যাঙ্কের আক্রমণাত্মক অবস্থান দেখে বিস্মিত হলাম। এদের মতলবটা কি? মিনিট ১০-এর মধ্যে প্রথম ইস্ট বেঙ্গলের সব অফিসার শিওর অফিসে সমবেত হলেন। সবার চোখে মুখে উত্তেজনা। একজন বললেন তিনি সৈনিক ব্যারাকের পাশ দিয়ে হেঁটে আসার সময় রেডিওতে মেজর ডালিমের ঘোষণা শুনেছেন। শেখ মুজিবকে হত্যা করা হয়েছে এবং দেশে সামরিক আইন জারি করা হয়েছে। কমান্ডার জিজ্ঞাসা করলেন সৈনিকদের প্রতিক্রিয়া কি? তারা উল্লাসধ্বনি দিচ্ছে, আনন্দ প্রকাশ করছে। অফিসারের সংক্ষিপ্ত জবাব, কমান্ডারের নির্দেশ মোতাবেক আমি ৪৬ ব্রিগেডের সব ইউনিটকে স্ট্যান্ড টু অবস্থানে থাকার নির্দেশ জারি করি। অফিস কক্ষে তুমুল উত্তেজনা। মিনিটে মিনিটে টেলিফোন আসছে। কারো বিস্ময়ের ঘোর তখনও কাটেনি। নিস্তরঙ্গ জীবনযাত্রায় এত বড় প্রলয়ঙ্করী ঘটনা। সিনিয়র অফিসাররা কেউ কিছু জানে না। দেশের রাষ্ট্রপতি নিহত। ব্রিগেডিয়ার অফিসার্স মেসে আর্টিলারির কয়েকজন অফিসার বসবাস করে। সবাই বলাবলি করছে গতরাতে নাইট ট্রেনিং ছিল। দ্বিতীয় ফিল্ডের অফিসাররা সকাল নাগাদ ফিরে আসেনি। প্রথম ইস্ট বেঙ্গলের সিও মেজর মতিউর, কমান্ডার ও আমি বারান্দায় দাঁড়িয়ে কথা বলছি। হঠাৎ কাচ ভাঙার শব্দ শুনলাম। পেছনে তাকিয়ে দেখি একজন লেফটেন্যান্ট শিওর অফিসের দেয়াল থেকে রাষ্ট্রপতি মুজিবুর রহমানের ছবি নামিয়ে সবার সামনেই আছাড় মেরে সশব্দে ভেঙে ফেলেছে। কাচের টুকরো বারান্দায় ছিটকে পড়ে। সবাই তাকিয়ে দেখছে। আশ্চর্য, কেউ তাকে কিছুই বললেন না। এমন সময় অ্যাডজুটেন্ট এসে কমান্ডারকে জানালো সিজিএস ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ টেলিফোনে আছেন, ব্রিগেডিয়ার কমান্ডারকে চাইছেন। কমান্ডার শিওর অফিসে ঢুকে টেলিফোনে সিজিএস-এর সঙ্গে কথা বললেন। নিজের অবস্থান সম্পর্কে জানালেন। বললেন, স্যার, প্রথম বেঙ্গলে চলে আসুন। মিনিট ১৫ পর সকাল ৭:৩০ নাগাদ সিজিএস খালেদ প্রথম বেঙ্গলে এসে সিও রুমে ঢুকলেন। মুক্তিযুদ্ধের ২ নম্বর সেক্টর এবং কে ফোর্সের কমান্ডার খালেদের মাথায় আর্টিলারি শেলের টুকরা আঘাত এনেছিল। কপালের ক্ষতচিহ্ন তার লম্বাটে মুখের প্রধান বৈশিষ্ট্য। দীর্ঘকায়, সুঠামদেহী, সুদর্শন অফিসার। আসামাত্র সবাই তাকে ঘিরে ধরে। একই প্রশ্ন, এটা কি? ধরে একই প্রশ্ন, এটা কি? হোয়াট ইজ হ্যাপেনিং? খালেদ জানালেন দ্বিতীয় ফিল্ড আর্টিলারি এবং প্রথম বেঙ্গল ল্যান্সারের সৈনিকেরা গান ও ট্যাঙ্ক নিয়ে শহরমুখী হয়েছে। গত রাতে এবং সূর্যোদয়ের কিছু আগে ৩২ নম্বরে গিয়ে রাষ্ট্রপতিকে হত্যা করেছে। কর্নেল সাফায়াত সিজিএসকে জিজ্ঞাসা করলেন, ট্যাঙ্ক রেজিমেন্ট তো আপনার অধীনে, আমার ইউনিট এলাকায় ট্যাঙ্ক পজিশন নিয়েছে কেন? তারা আমার নির্দেশ ছাড়াই মুখ করেছে। দে আর রেবেলস, খালেদ বললেন। এখন আমাদের করণীয় কি? সাফায়াত বললেন। খানিকক্ষণ চিন্তা করে খালেদ বললেন, লেট আস বার্গেন উইথ দেম। এমন সময় চিফ মেজর জেনারেল শফিউল্লাহর টেলিফোন এলো। খালেদ ধরলেন। চিফ সিজিএসকে সেনা সদরে ডেকে পাঠালেন। উপস্থিত সবার ধারণা এ ধরনের সংকটময় মুহূর্তে ব্রিগেডিয়ার খালেদই তড়িৎ সিদ্ধান্ত দিতে সক্ষম। সাফায়াত খালেদকে বললেন, আপনি আমাদের সঙ্গেই থাকুন। আমার ব্রিগেড স্ট্যান্ড টু অবস্থায় রয়েছে। বলুন আমরা কি করব? আমাকে যেতে দাও, আমি চিফের সঙ্গে কথা বলে আধা ঘন্টার মধ্যে এখানে ফিরে আসছি। খালেদ বেরিয়ে গেলেন। সময় পেরিয়ে যাচ্ছে। রুদ্ধশ্বাস উত্তেজনায় আমরা সেনা সদরের নির্দেশের অপেক্ষায়। ৯টা বেজে গেল। ব্রিগেডিয়ার কমান্ডার সাফায়াত জামিলের কাছে কোনো নির্দেশ আসেনি। সকাল ৯টার একটু পরেই প্রথম বেঙ্গলে একটি বড় গাড়িবহর এসে উপস্থিত হল। সর্বাগ্রে ফ্ল্যাগ কারে চিফ শফিউল্লাহ, তারপর নেভি চিফ রিয়ার অ্যাডমিরাল এমএইচ খান, মেজর জেনারেল জিয়াউর রহমান এবং শেষ প্রান্তে একটি M38 খোলা জিপে অবসরপ্রাপ্ত মেজর শরীফুল হক ডালিম। ডালিমের পরনে স্ট্র্যাপবিহীন পুরনো ইউনিফর্ম, কাঁধে ঝোলানো ভারতে তৈরি ৯ মিলিমিটার স্টেন কার্বাইন। চিফ, ডেপুটি চিফ, নেভি চিফ ও এয়ার চিফ ব্রিগেডিয়ার কমান্ডার সাফায়াতের সঙ্গে সিওর অফিসে ঢুকে মিনিট ১০ আলাপ করলেন। অন্যান্য অফিসার বাইরে বারান্দায়। চিফ ও অন্যরা বারান্দায় বেরিয়ে এলে সবাই জিজ্ঞাসা করলেন, কি হচ্ছে? চিফ সংক্ষেপে জানালেন, রাষ্ট্রপতি শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। মেজর ডালিম সেনা সদরে আমার অফিসে এসেছে কিছুক্ষণ আগে। সে বলছে খন্দকার মোশতাক নাকি রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন। তিনি রেডিও স্টেশনে আমার জন্য অপেক্ষা করছেন। এখন কি করা যায়? সবার দিকে তাকিয়ে বললেন সিএএস মেজর জেনারেল শফিউল্লাহ। বারান্দায় দাঁড়িয়ে থাকা ৩-৪ জন অফিসার, এমনকি নেভি চিফও বললেন, স্যার, আপনার যাওয়া উচিত। প্লিজ সেভ দ্য সিচুয়েশন, ব্রিং থিংস আন্ডার কন্ট্রোল। মেজর ডালিম এগিয়ে এসে তীব্র স্বরে বলে ওঠে, স্যার, তাড়াতাড়ি করুন, প্রেসিডেন্ট ইজ ওয়েটিং।
এরপর সেনা, নৌ ও বিমান বাহিনীর চিফ ত্রয়ী গাড়িতে উঠে রেডিও স্টেশনের দিকে যাত্রা করলেন। মেজর জেনারেল জিয়া এতক্ষণ নীরবে একপাশে দাঁড়িয়েছিলেন। আমি তার কাছে গিয়ে বললাম, স্যার, আপনি রেডিও স্টেশনে যাচ্ছেন না? না, আমি আমার অফিসে যাচ্ছি, নিরুত্তাপ কণ্ঠে বললেন জিয়া। আমিও কমান্ডার সাফায়াত প্রথম বেঙ্গলে বসে বিভিন্ন ইউনিটের সঙ্গে টেলিফোনে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আলাপ করছি। সিএএস প্রথম বেঙ্গলে থাকার সময়ই সাফায়াত তাকে জানালেন ১৬ ইস্ট বেঙ্গলের সিও মেজর খালেকুজ্জামান ছুটিতে রয়েছেন। সংকটকালে ব্যাটালিয়ন পরিচালনা করার জন্য একজন নিয়মিত কমান্ডিং অফিসার প্রয়োজন। চিফ বললেন, কাকে চাও? কমান্ডার মেজর আমিন আহমেদ চৌধুরীর নাম বললেন। চিফ সিও অফিসের ডেস্ক ক্যালেন্ডারের একটি পাতা ছিঁড়ে নিয়ে আমিন আহমেদ চৌধুরীকে ১৬ ইস্ট বেঙ্গলের সিও হিসেবে পোস্টিং দিলেন। আমিন সেটি হাতে নিয়ে জয়দেবপুরের উদ্দেশ্যে রওনা হলেন। ৭২ সালে তিনি এই ইউনিট কমান্ড করেছিলেন। আমরা একটি রেডিও আনিয়ে সংবাদ বুলেটিন শুনছিলাম। একটু পরেই শুনতে পেলাম খন্দকার মোস্তাক আহমেদ রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেছেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানেরা নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে খন্দকার মোস্তাকের প্রতি আনুগত্য ও সমর্থন ব্যক্ত করেন। বিডিআর, পুলিশ প্রধান এবং জাতীয় রক্ষী বাহিনীর ভারপ্রাপ্ত মহাপরিচালক মেজর আবুল হাসানও নতুন রাষ্ট্রপতির প্রতি সমর্থন ব্যক্ত করেন। রক্ষী বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার নুরুজ্জামান এ সময় সরকারি কাজে বিদেশে ছিলেন। বাহিনী প্রধানদের আনুগত্য প্রকাশের পর প্রতিটি সেনানিবাসে পরিস্থিতি শান্ত হয়ে আসে। মেজর ডালিমের রেডিও ঘোষণার কোনো প্রতিক্রিয়া কোনো সেনানিবাসে দেখা যায়নি। একমাত্র চট্টগ্রামে ব্রিগেডিয়ার কমান্ডার ব্রিগেডিয়ার কাজী গোলাম দস্তগীর চট্টগ্রাম রেডিও স্টেশনে ফোন করে ডালিমের ঘোষণা প্রচার না করার নির্দেশ দেন। তবে নানা কারণে সামরিক বাহিনীর অফিসার ও সদস্যরা আওয়ামী লীগ সরকারের প্রতি অসন্তুষ্ট ছিলেন এবং তারা নির্দ্বিধায় এ পরিবর্তনকে মেনে নিয়েছিলেন। এত বড় মাপের নেতার হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দেশে আওয়ামী লীগ কিংবা কোনো রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে কোনো প্রতিবাদ লক্ষ্য করা যায়নি। রাজধানী ও জেলা শহরের আওয়ামী লীগ নেতারা আতঙ্কিত হয়ে গা ঢাকা দেন।